নমস্কার, ইটাস ইনফিউশনের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ সুস্বাদু একেবারে রেস্তোরাঁর স্বাদের চিকেন কষার রেসিপি। তার জন্য প্রথমেই আমি চিকেনগুলো নিয়ে নিলাম। আমি আজকে 1 কিলো 800 গ্রাম চিকেন রান্না করছি। চিকেনটাকে একটা বেশ বড় দেখে কড়াইয়ের মধ্যেই নিয়ে নিয়েছি। যেহেতু চিকেনটাকে এখন ম্যারিনেট করব, চিকেনটাকে ভালো করে মশলার সাথে মাখাতে হবে, তাই একটু বড় জায়গা ব্যবহার করছি। এখানে আমি লেগ থেকে শুরু করে ব্রেস্ট সব ধরনের পিসই ব্যবহার করছি। আপনারা শুধু লেগ দিয়েও বানাতে পারেন, শুধু ব্রেস্ট দিয়েও বানাতে পারেন, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। মাংসটা এবার ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি এখানে 4টে মাঝারি সাইজের পেঁয়াজ ভালো করে বেটে নিয়েছি। যেহেতু আমি 1 কিলো 800 মাংস ব্যবহার করছি, সেই জন্য পেঁয়াজ এবং অন্যান্য মশলাও একটু বেশি পরিমাণেই লাগবে। আপনারা যে পরিমাণে রান্নাটা করবেন সেই পরিমাণে মশলা ব্যবহার করবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা। আমি 50 গ্রাম রসুনটা ছাড়িয়ে নিয়ে ভালোভাবে বেটে রেখেছি। 1 কিলো মাংস হলে 50 গ্রামের অর্ধেক রসুন ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা। মোটামুটি ধরুন 1 কিলো 800 মাংসের জন্য আমি ওই 25 থেকে 30 গ্রাম আদা ব্যবহার করলাম। এবার দিয়ে দেব বেশ কিছুটা টক দই। এই রান্নাটাতে টক দইটা একটু বেশি ব্যবহার করলেই খেতে ভালো লাগে। আমি মোটামুটি ওই 150 থেকে 200 গ্রাম মতো টক দই ব্যবহার করছি। এবার দিয়ে দেব টমেটো বাটা। 3টে মাঝারি সাইজের টমেটো আমি বেটে রেখেছিলাম, সেই বাটাটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চা চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা আমি খুবই অল্প ব্যবহার করব। অল্প বলছি কারণ মাংসটা 1 কিলো 800, সেখানে আমি মাত্র 2 চা চামচ জিরে গুঁড়ো ব্যবহার করেছি। এর সাথে দিয়ে দেব 4 চা চামচ ধনে গুঁড়ো। জিরে গুঁড়োর থেকে ধনে গুঁড়োটা আমি ডবল ব্যবহার করব। তবে জিরে ধনে কোনোটাই কিন্তু খুব বেশি এখানে ব্যবহার করলে আর মাংসটা ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি ভর্তি করে 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। 2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আমি যেহেতু ফোড়নে কয়েকটা শুকনো লঙ্কা ব্যবহার করব, আর আমাদের বাড়িতে সবাই ঝালটা একটু কম খায়, তাই ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না। আপনারা যদি ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে চান, এই ম্যারিনেশনের সময়ই সেটাও দিয়ে দেবেন। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো তেল। আমি সাদা তেলে রান্নাটা করব, আপনারা চাইলে সর্ষের তেলে করতে পারেন, তাতেও কোনো অসুবিধা হবে না। তবে ম্যারিনেশনের সময়ে তেলটা অবশ্যই একটু ব্যবহার করবেন, কারণ তাহলে মাংসের ময়েশ্চারটা বজায় থাকে, মাংসটা সফট থাকে, খেতেও ভালো লাগে। দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা আমি এখনই বেশিরভাগটা দিয়ে দিলাম। রান্না কষে যাওয়ার পরে একবার টেস্ট করে দেখবো, তখন যদি মনে হয় নুন আরো লাগবে তখন আবার দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবার সব উপকরণগুলো দিয়ে নেওয়ার পরে ভালো করে মাংসটাকে মশলার সাথে মাখিয়ে নেব। চিকেন এমনিতে খুব বেশিক্ষণ ম্যারিনেট করার দরকার পড়ে না, এটাকে 4 থেকে 5 ঘন্টা ম্যাক্সিমাম ম্যারিনেট করাই যথেষ্ট। মোটামুটি 2 ঘন্টা 3 ঘন্টা হলেও চলবে। আর এই মাংসের যে রেসিপিটা, তাতে ম্যারিনেশনের সময় কিন্তু সব উপকরণই প্রায় দেওয়া হয়ে যায়। আর অল্প কিছু উপকরণ থাকে যেগুলো মাংস রান্নার সময় দিতে হবে বা নামানোর সময় দিতে হবে। একবার ম্যারিনেশনটা হয়ে গেলে আর মোটেই খুব একটা ঝামেলার রান্না নয়, খুব তাড়াতাড়ি মাংস রান্নাটা হয়ে যাবে। দেখুন মাংসটাকে বেশ ভালো করে সব মশলার সাথে মাখিয়ে নিয়েছি। এবার এই ঢাকনাটা দিয়ে নিয়ে 3-4 ঘন্টা ফ্রিজে রেখে মাংসটাকে ম্যারিনেট করে নেবো। প্রায় 3 ঘন্টা পর ফিরে এলাম। মাংসটাকে ফ্রিজে রেখে 3 ঘন্টা ম্যারিনেট করে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব। রান্নার শুরুতেই আগে বেরেস্তা ভেজে নেব। বেরেস্তা ভেজে নেওয়ার জন্য একটা ছোট কড়াই নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল। আমি রাইস ব্র্যান তেল ব্যবহার করছি, রান্নাটা সর্ষের তেলেও অবশ্যই করতে পারেন। তেল বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নেব। বেরেস্তা ভাজার সময় কিন্তু নুন হলুদ কিছুই ব্যবহার করবেন না। যদি এর মধ্যে নুন ব্যবহার করা হয় তাহলে বেরেস্তাগুলো আর মচমচে ভাজা হবে না। বেরেস্তাটাকে ধীরে ধীরে ভেজে নিয়ে আমি আবার ফিরে আসছি। প্রায় 5 মিনিট ধরে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। দেখুন এখন কিন্তু পেঁয়াজটা এরকম একটা স্টেজে চলে এসছে। কিছু কিছু পেঁয়াজ হালকা বাদামি রং হতে শুরু করে দিয়েছে। এখানে দুটো টিপস দিয়ে রাখি, বেরেস্তা সবসময় হাই হিটে ভাজলেই সেটা বেশি ভালো হয়। আর বেরেস্তা ভাজার সময় সবসময় কিন্তু সামনে থাকবেন, কারণ বেরেস্তা এমন একটা জিনিস, এটা হঠাৎ হঠাৎ করে এমন রং ধরে যায় যে কন্ট্রোল করা যায় না। এই যে হালকা বাদামি রং হয়েছে, এখান থেকে একেবারে প্রপার বেরেস্তার রং হয়ে যেতে কিন্তু একেবারেই বেশি সময় লাগবে না। এই সময়টা খুবই ইম্পর্টেন্ট।
আর যে রং পর্যন্ত আপনারা বেরেস্তাটা নামাবেন তারপরেও কুকিং প্রসেসটা পেঁয়াজের মধ্যে চলতেই থাকে, রংটা আরো গাঢ় হয়ে যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই দেখুন বেরেস্তাগুলো ডিপ রং হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি। বেরেস্তাগুলোকে আমি একটা প্লেটে তুলে নেব। বেরেস্তা কিন্তু যখন বানাবেন তখন দেখবেন প্রথমে এটা একেবারে মুচমুচে থাকে না, যত সময় যায় তত রঙও গাঢ় হয় আর মুচমুচেও হয়ে যায়। বেরেস্তাগুলোকে একটা প্লেটে তুলে নেওয়ার পর একটু ছড়িয়ে ছড়িয়ে রাখবেন, দেখবেন বেরেস্তাগুলো সময়ের সাথে সাথে একেবারে মুচমুচে হয়ে গেছে। বেরেস্তাটা ভেজে নেওয়ার পর একটা বড় দেখে কড়াই নিয়ে চলে এসেছি। কড়াইয়ের মধ্যে বেরেস্তা ভাজার তেলটাই ট্রান্সফার করে নিয়েছি। বেরেস্তা ভাজার তেলে যদি বাকি রান্নাটা করা হয় খুব সুন্দর একটা গন্ধ হয়। এর মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম 4-5টা তেজপাতা, 4টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 2-2.5 ইঞ্চি দারুচিনি, 5টা এলাচ ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম, কয়েকটা লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি 20-25টা গোটা গোলমরিচ। গোটা গোলমরিচ যদি চিকেনের ফোড়নে দেওয়া হয় বা মাটনের ক্ষেত্রেও যদি ফোড়নে দেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দর স্বাদ হয় রান্নার এবং গন্ধটাও খুব সুন্দর হয়। ফোড়ন থেকে বেশ সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। আমি 4টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। 4টে পেঁয়াজ বাটা আমি ম্যারিনেশনের সময় দিয়েছিলাম চিকেনের মধ্যে। 4টে পেঁয়াজের আমি বেরেস্তা বানিয়ে নিয়েছি আর 4টে পেঁয়াজ আমি কুচি করে রান্নায় ব্যবহার করছি। আমি এই রান্নাটায় পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ বাটা দুটোই ব্যবহার করে থাকি। এতে কিন্তু রান্নার টেক্সচারটা ভীষণ সুন্দর হয়। পেঁয়াজ বাটার জন্য গ্রেভিটা বেশ ভালো পরিমাণে হয় আর পেঁয়াজ কুচি দেওয়ার জন্য চিকেনের যে গ্রেভি তার টেক্সচারটা খুব ভালো হয়। আরো মিনিট 2 সময় ধরে পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি। দেখুন এবার পেঁয়াজটায় হালকা হালকা রং ধরতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেটেড চিকেনগুলো। আমি আগেও বলেছি এই চিকেন রান্নাটা কিন্তু ভীষণই সহজ একটি রান্না। যেহেতু ম্যারিনেশনের সময়ই বেশিরভাগ মশলা এর মধ্যে দিয়ে দেওয়া হয়, তাই বারবার করে নানা রকম উপকরণ এর মধ্যে দেওয়ার ঝামেলাও থাকে না। এবার মাংসটাকে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে দেবো। নুন, হলুদ সমস্ত মশলা কিন্তু এর মধ্যে একেবারে দেওয়াই আছে, এমনকি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে একবারেই দিয়ে দিয়েছি। সুতরাং এই মুহূর্তে শুধু নাড়াচাড়া করা ছাড়া এর মধ্যে কোনো মশলা নতুন করে দেওয়ার কিছু নেই। কিছুক্ষণ পরে আমি এর মধ্যে বাকি উপকরণগুলো ব্যবহার করব। ভালোভাবে একবার পেঁয়াজের সাথে মাংসটাকে মিশিয়ে নিয়েছি। এখন আর এখানে করার বিশেষ কিছুই নেই। চিকেন থেকে প্রচুর জল বেরোবে, তাই এই মুহূর্তে আলাদা করে জল দেওয়ারও কিছু নেই। আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকনা চাপা দিয়ে দিলেই কিন্তু মাংস থেকে প্রচুর জল বেরোতে শুরু করবে। ঢাকনা চাপা দিয়ে দিয়ে আমি এই মাংসের জলটাকে বের করে নেব আর মাংসটা ততক্ষণে রান্নাও হতে থাকবে। ততক্ষণে বেরেস্তাগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর বেরেস্তাগুলো কিন্তু আগের থেকে অনেকটা গাঢ় রং হয়ে গেছে এবং অনেকটা মুচমুচে হয়ে গেছে। এবার বেরেস্তাগুলোকে আমি বেটে নেব। তার জন্য আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি বেরেস্তাগুলোকে নিয়ে নিচ্ছি। যদি বাটতে গিয়ে সামান্য জল প্রয়োজন হয় তাহলে ব্যবহার করতে পারেন। বেরেস্তার সাথে এই সামান্য পরিমাণে কাজু আমি বেটে নেব। এখানে আপনারা চাইলে আমন্ড ব্যবহার করতে পারেন। আমন্ড বা কাজু সামান্য ব্যবহার করলে গ্রেভির ঘনত্বটা বাড়ে এবং একটা ক্রিমি ভাব হয়। ঢাকনা চাপা দিয়ে দিলাম। এবার এটাকে বেটে নিচ্ছি। বেরেস্তা আর কাজুটাকে বেটে নিয়েছি, এটা একেবারে রান্না শেষে ব্যবহার করব। এদিকে 10 মিনিট হয়ে গেল, মাংসটা ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার ঢাকনাটা তুললাম। দেখুন কতটা জল চিকেন থেকে বেরিয়েছে। যেহেতু টক দই দিয়ে এতক্ষণ ম্যারিনেট করা ছিল সেই জন্য প্রচুর পরিমাণে জল বেরিয়েছে। তলা থেকে একবার নাড়াচাড়া করে দিচ্ছি যাতে চিকেনটা তলায় ধরে না যায়। চিকেন যেহেতু বেশ কিছুক্ষণ সময় ধরে ম্যারিনেট করা ছিল সেই জন্য মোটামুটি 50% রান্না হয়েই গেছে। চিকেনটা রান্না হতে আমার মনে হচ্ছে আর এক্সট্রা জল আমার ব্যবহার করার দরকার হবে না। তবে আপনাদের যদি চিকেন থেকে এতটা জল না বেরোয় বা চিকেন সেদ্ধ হওয়ার জন্য যদি মনে হয় আরেকটু জল প্রয়োজন তাহলে অবশ্যই ব্যবহার করতে পারেন। এবার আবার ঢাকনা চাপা দিয়ে আমি মিনিট 10 চিকেনটাকে রান্না হতে দেব। আরো মিনিট 10 পর এসে ঢাকনা তুললাম। এখনো কিন্তু এর মধ্যে মাংস থেকে বের হওয়া বেশ কিছুটা জল রয়ে গেছে। উপর থেকে দেখে মনে হচ্ছে মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সেদ্ধ করলে এবার হাড় থেকে খুলে যাবে। একটা মাংসের টুকরো নিয়ে খুন্তি দিয়ে একটু দেখে নেব। দেখুন মাংস কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি শেষ কিছু উপকরণ এই মাংসের মধ্যে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব মোটামুটি 1 টিস্পুন পরিমাণে শাহি গরম মশলার গুঁড়ো। ম্যারিনেশনের সময় কিছুটা গোলমরিচ দিয়েছিলাম, আবার এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে গোলমরিচ।
আর দিয়ে দেব বেরেস্তা বাটা। এই বেরেস্তার সাথে কাজু বাদামটা বেটে রেখেছিলাম বলে এই বাটাটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ঝোলের থিকনেসটা আরো বেড়ে যাবে, মানে এই যে জলভাবটা যেটা আছে না সেটা একেবারে কেটে যাবে। ভালোভাবে বেরেস্তা, শাহি গরম মশলার গুঁড়ো আর গোলমরিচ গুঁড়োটাকে মিশিয়ে নেব। বেরেস্তা আর কাজু বাদাম বাটা দেওয়ার পরে মিনিট খানেক নাড়াচাড়া করতে করতেই দেখুন ঝোলের ঘনত্ব কতটা বেড়ে গেছে। যে জলভাবটা ছিল সেটা কিন্তু এখন আর একেবারেই নেই, শুধুমাত্র ওপর দিয়ে লাল তেল ভাসছে। যেহেতু রেস্টুরেন্ট স্টাইল চিকেন কষা, সেই জন্য এরকম একটু তেল না ভাসলে কিন্তু একেবারেই ভালো লাগবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ঘি। আমি এর মধ্যে 2 টিস্পুন পরিমাণে ঘি ব্যবহার করছি। অবশ্যই এই রান্নাটায় ঘি ব্যবহার করবেন, এটা কিন্তু রান্নায় আলাদা একটা মাত্রা এনে দেয়। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে 5-10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে নেব। 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর চিকেনটাকে আমি সার্ভ করে দিচ্ছি। আশা করি চিকেনের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এর মধ্যে এমন কোনো উপকরণই ব্যবহার করা হয় না যা আমাদের বাড়িতে থাকে না বা হাতের কাছে পাওয়া যায় না। একঘেয়ে স্বাদের বাইরে কখনো চিকেন কষা খেতে ইচ্ছে হলে বা অতিথি আপ্যায়নের ক্ষেত্রে অবশ্যই এটি বানাতে পারেন। খেতে ভীষণ ভালো লাগবে এবং ভীষণ প্রশংসা পাবেন, সে ব্যাপারে আমি কথা দিতে পারি। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু একেবারে রেস্তোরাঁর স্বাদের চিকেন কষা।